মিরপুর সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যায়। আজকে বিকেলে মিরপুরে আবার উত্তাপ ছড়ানো শুরু করে দেয় জয় বাংলা স্লোগানে। মিরপুরের মধ্যে 4 থেকে 500 মানুষ জড়ো হয়ে জয় বাংলা স্লোগানে উত্তাল করে তোলে মিরপুরে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি নোবেল বিজয়ী ফখরুদ্দিনের মতো আপনাকে অপমানজনক ভাবে বিদায় করতে চাই না। তাই বলতে চাই যে সংস্কার করে আর নির্বাচন পেছানোর অপচেষ্টা করবেন না। নাম তার আশিক, পুরো নাম আশিক চৌধুরী, কিন্তু সত্যিই কি বাংলাদেশের জন্য এই ব্যক্তি আশিক? কি বলছেন আসুন শোনাই একবার। প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য আমাদের পরিকল্পনা আছে। আমরা ইন প্রিন্সিপাল মনে করি যে বিএনপি ও জামাত যাই বলুক, প্রফেসর ইউনূস সরকার অনড় অবস্থানে আছে। দর্শক, শত দুঃখের খবরের মধ্যে এটা একটা সুখবর। আমি জানি আমাদের দর্শকরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে একটা সময় পার করছেন। জামাত ইসলামীর প্রতি হতাশ হয়েছেন। যে জামাতের প্রতি আপনার ট্রাস্ট রাখতেন, যে জামাত একমাত্র দেশপ্রেমিক শক্তি মনে করতেন, সেই জামাত এখন অনেকটা ম্যানেজড হয়ে গিয়েছে, নির্বাচনী বলি খেয়েছে। এই জামাত এখন সংস্কার চায় না। আপনার এটা স্পষ্ট বুঝতে হবে যে রোজার আগে নির্বাচন চাওয়া মানে সংস্কার না চাওয়া। প্রফেসর ইউনূসের ব্যাপারে অনেকে দাবি করছেন উনি তো ভালোই দেশ চালাচ্ছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে সবচেয়ে সফলভাবে দেশ চালাচ্ছেন, তাহলে কি ওনার আসলে লম্বা সময় থাকা উচিত কিনা? প্রশ্ন হচ্ছে, দেশের মানুষ চাইলে থাকবে, সকল রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে যদি চায় তাহলে সে থাকবে। তো তার থাকা না থাকার গ্রহণযোগ্যতা, ন্যায্যতার জায়গা হচ্ছে অংশীজনরা কি মনে করে। অংশীজন কারা? বাংলাদেশের রাজনৈতিক দল, ছাত্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে চলমান পরিস্থিতি, রাজনীতির যে বিষয়টা নিয়ে সারা দেশে তুলফার চলতেছে, তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি। তো দর্শক, আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটা ভিডিওর বাকি অংশগুলো দেখে আসবো। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দেখেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। নাম তার আশিক, পুরো নাম আশিক চৌধুরী, কিন্তু সত্যিই কি বাংলাদেশের জন্য এই ব্যক্তি আশিক? কি বলছেন আসুন শোনাই একবার। প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য আমাদের পরিকল্পনা আছে। আমরা ইন প্রিন্সিপাল মনে করি যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য আসলে মিলিটারি সাইডেও কিছু ধরনের অ্যাডভান্সমেন্ট করা দরকার। এবং আমাদের যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে তাদের কিন্তু কিছু ইন্ডিজিনাস অলরেডি স্কিল সেটও আছে। তো আমরা কি সেটার উপর ভর করে আমরা ডেফিনেটলি মনে করি যে ঠিক যেই ম্যানুফ্যাকচারিং হাবের গল্পটা আমরা ক্লাসিক কমার্শিয়াল ইন্ডাস্ট্রির জন্য বলছি, আরএনজির জন্য বলছি, লেদারের জন্য বলছি, সেম কনভারসেশনটা আসলে আপনি মিলিটারি ইকুইপমেন্টের জন্য বলতে পারেন। অ্যান্ড আমাদেরকে ট্যাঙ্ক বানাতে হবে না, আমাদেরকে স্পেসশিপ বানানোর দরকার নেই, আমাদের ফাইটার জেট বানানোর দরকার নেই, বাট মেবি উই স্টার্ট ফ্রম মাচ স্মলার থিংস, অ্যাডভান্স রেডিও, ট্যাঙ্কের অ্যাক্সেল, একদম বেসিক জিনিসপত্র। বাট এগুলোরও কিন্তু হিউজ ডিমান্ড, স্মল বুলেটস, স্মল আর্মস, অনেক কিছু হতে পারে। সো আমাদের একটা বড় ইনিশিয়েটিভ এই মুহূর্তে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনীর সাথে কাজ করছি, নৌবাহিনীর সাথে কাজ করছি, যে বাইরে থেকে এরকম ইনভেস্টর খুঁজে বের করা যারা টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে আসতে রাজি হবেন। ওনারা বাংলাদেশে আসবেন ঠিক সেই মডেলে, আমরা ওনাদের কাছ থেকে কেনার কমিটমেন্টটা করবো, বাট এর পাশাপাশি ওনাদেরকে এক্সপোর্ট করার আমরা সুযোগ দিব। সো ওনারা রিজনালি ওনাদের প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন এবং আমরা ওনাদেরকে ঠিক ইকোনমিক জোনের মতো একটা মিলিটারি ইকোনমিক জোনের কনসেপ্টে হয়তো কিছু একটা অফার করার চেষ্টা করবো। বাট এইটা ইটস এ লং জার্নি। একটা আপনি মিলিটারি ইকোনমিক জোন করতে গেলে সেখানে পলিসি ইন্টারভেনশন লাগবে, সিকিউরিটি পলিসি বলেন, ডিজিটাল ডেটা পলিসি বলেন, আইপি রাইটস বলেন, অনেক কিছু, অনেক অনেক বড় বড় ইস্যু আছে, সেগুলোকে সলভ করে আমাদের ওখানে যেতে হবে। তো সেটা নিয়ে কাজ শুরু হয়েছে, হয়তো একটু সময় লাগবে, বাট ডেফিনেটলি সামথিং দ্যাট উই উড লাইক টু ফলো আপ অন। দীপান্বিতা মার্জিন আমাদের সঙ্গে রয়েছেন, বাংলাদেশের সাংবাদিক এবং জাতীয় পুরস্কার জয়ী প্রতিবাদী অভিনেত্রী। দীপান্বিতা, কে আশিক চৌধুরী যদি আমাদেরকে একটু পরিষ্কার করে বলেন, কিভাবে বাংলাদেশে তার আগমন হলো? ওনার তো হঠাৎ করে বাংলাদেশে আগমন দেখছি, এবং ওনাকে বাংলাদেশে ইন্ট্রোডিউস করবার জন্য এই দখলদার ইউনূস গং বিভিন্ন তারকাদেরকেও আমেরিকা থেকে এখানে নিয়ে এসেছেন। স্কাই ডাইভিং এর প্যাশন, চার্ম, এটাকে ব্যবহার করে, কারণ তার কাছে খুব স্বাভাবিক যারা কম বয়সী নারীরা রয়েছেন বা মেয়েরা রয়েছেন কিংবা ছেলেরা, যে জেনজি জেনারেশন মেইন টার্গেট, এই জেনজি জেনারেশনদেরকে আমরা দেখেছি জুলাই মাসে একবার ম্যানিপুলেট করতে এই দখলদার গভর্নমেন্টকে।
এবার একে দিয়ে এক ধরনের ম্যানিপুলেশন করা হচ্ছে, কারণ খুবই স্বাভাবিক, ঝকমকে একটা কিছুর প্রতি মানুষ অ্যাট্রাক্টেড হতে পারে। কিন্তু আমার প্রশ্ন, আশিক চৌধুরীর চেহারা দেখে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করবে না, তার কারণটা আমি একটু যদি বলি, 6 মাসে বিদেশি বিনিয়োগ কমেছে 71%। আমি শুধু একটু জেনজি জেনারেশন যদি কেউ তোমরা দেখে থাকো, তাদের উদ্দেশ্যে আমি শুধু একটু বলতে চাই, 2020 থেকে 21 সাল অবধি বাংলাদেশে $132 কোটি বিনিয়োগ ছিল, 2021 থেকে 22 172 কোটি টাকা বিনিয়োগ ছিল। এগুলো আমার কথা না, এগুলো কিন্তু একটাও আমার কথা না, আমি বলছি কাদের কথা। 2022 থেকে 2023 $161 কোটি বিনিয়োগ ছিল, 2023 থেকে 24 জুলাই পর্যন্ত 147 কোটি টাকা বিনিয়োগ ছিল। এবার আসি আমরা 2024-এর জুলাইয়ের চলতি অর্থ বছর, 2025-এর আজকে অবধি আমাদের বিনিয়োগ হচ্ছে মাত্র $7.68 কোটি। অর্থাৎ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই এর মতে, এই তথ্যটা আমি দিলাম, ওনাকে এনে এগুলো ঢাকা হচ্ছে। উনি বলছেন অনেক কিছু কথা, উনি বলেছেন যে 3100 কোটি টাকা বিনিয়োগ আসবে। 2023 সালের এই সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের 17,000 কোটি টাকা বিনিয়োগ এসেছিল। আচ্ছা, কিন্তু এই যে আমরা মানে চার্মে ভুলে যাই তো, হ্যান্ডসাম, হ্যাঁ হ্যান্ডসাম চার্মে আমরা ভুলে যাই তো, পিছনের কথাগুলো আর আমরা ঘাটি না। তো উনি হচ্ছেন সেই মিথ্যুক হ্যান্ডসাম, আমি বলবো উনি হচ্ছে সেই মিথ্যুক হ্যান্ডসাম, সেই চকলেট বয়। এই মুখের কথা দেখি চিরে ভিজবে, চকলেট বয় দেখিয়ে কি সত্যি ভুলবে বাংলাদেশের জনগণ? আপাততের জন্য জুলাইয়ের মাসটাতে যেমন একটা মাসের জন্য আমাদের জেনজি জেনারেশন খুব রেগে ক্ষেপে ছিল, পরবর্তীতে আমার সঙ্গেই কথা হয়, তারা এখন বুঝতে পারছেন যে তারা প্রতারিত হয়েছেন। এই যে এখন অর্থনীতির বিষয় নিয়ে যে ধামাচাপা দেওয়ার জন্য তাকে মোহিত করা হচ্ছে তাকে দিয়ে, এটাও জেনজি জেনারেশন কিছুদিন পরেই বুঝবে, যখন আসলে বিভিন্ন বিলাসবহুল জিনিসপত্র কিনতে গিয়ে আগের মতন আর সুলভ মূল্যে জিনিসগুলো পাবে না। ঠিক কথা। আর রেস্টুরেন্টে গিয়ে আসলে আগে যেমন অনেক সহজ ছিল বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে 5-6 হাজার টাকা খরচ করে বিদেশি কফি, বিদেশি অনেক লাসানিয়া, ইটালিয়ান ফুড, চাইনিজ সুশি, জাপানিজ সুশি খাওয়া যতটা সহজ হতো, এটা আর হবে না, এখন আর হবে না। কিন্তু এই আশিক চৌধুরীকে বাংলাদেশে আনার পেছনে উদ্দেশ্য কি শুধু এই মিথ্যে গল্প বানানো, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? অন্য কোনো কারণ বলতে আমার কাছে এখন পর্যন্ত আপাতত যেটা মনে হচ্ছে যে আসলেই যা কিছু ঘটনা আমাদের ঘটছে, এবং এখানে হয়তো আমি জানি না সেনাবাহিনীর বিষয় কোনো আদতে কোন দেশের বাসিন্দা এই আশিক চৌধুরী, আসলে কোন দেশের বাসিন্দা, তার নাগরিকত্ব কোথাকার? উনি ব্রিটিশ সিটিজেন। আচ্ছা, সেখানেই আমি যতটুকু জানি যে উনি ব্যাংকার ছিলেন, বাংলাদেশের কোনো কিছুর সঙ্গে উনি কখনো সম্পৃক্ত ছিলেন বলে আমার মনে হয় না, আমি শুনিনি এখন পর্যন্ত, যতটুকু তাকে নিয়ে আমরা জানবার চেষ্টা করছি। আর তাকে আনার পিছনে আরো অনেক বড় রকমের ষড়যন্ত্র রয়েছে, কেননা শুধু অর্থনীতির বিষয়টা আসলে ধামাচাপা দেয়াটি নয়। মোহাম্মদ ইউনূসের সঙ্গে কি তার আগে কোথাও দেখা হয়েছিল, বা কোনো সংযোগ, কোনো যোগসূত্র কি রয়েছে? আমরা শুনতে পাই যে হ্যাঁ, তার পূর্ব যোগসূত্র রয়েছে, তাদের অনেক আগে থেকেই পূর্ব যোগসূত্র রয়েছে। সেটা ইন ডিটেলসে এই মুহূর্তে আমি বলতে পারছি না, কিন্তু আমরা শুনেছি যে তাদের আসলে অনেক আগে থেকেই পূর্ব যোগসূত্র রয়েছে, পূর্ব পরিচয় রয়েছে। আচ্ছা, এবং ইনি এসে নানা রকম স্বপ্নের জাল বিস্তার করছেন, ইন্ডাস্ট্রি তিনি গড়ে তুলবেন বা বিনিয়োগ তিনি করবেন বাংলাদেশে কাউকে দিয়ে, সেই রকম কোনো কথা কি তিনি এখনো পর্যন্ত বলেছেন? হ্যাঁ, কয়েকটা বিনিয়োগের কথা উনি বলেছেন, যে আমি সেটা একটু আপনাদেরকে বলতে চাই, যে বাংলাদেশে নাকি একটি হাসপাতাল করবে আমেরিকান কেউ একজন, কিন্তু সেটা ঘাটতে গিয়ে আমরা দেখতে পেলাম যে সেটা আসলে বাংলাদেশেরই একজন মানুষ, যিনি নাকি অ্যাকচুয়ালি হয়তো আমেরিকান বংশোদ্ভূত হতে পারেন, কিংবা গ্রিন কার্ডের মাধ্যমে, সিটিজেনশিপের মাধ্যমে সেটা হতে পারেন। আমাকে একটু সময় দিন, সেই বিষয়টা আমি তুলে ধরছি। মানে হাস্যকর ঘটনা, এই ঘটনাটা নিয়ে রীতিমতন মানে যদিও বাংলাদেশের মিডিয়ায় কোথাও এটা প্রকাশ করা হয় না, কিন্তু আমাদের কাছে এই বিষয়টি একেবারেই একটি হাস্যকর ঘটনা। আমি তুলে ধরছি যে এই হাসপাতালটি গঠনের কথা ওনারা বলেছেন। বিএনপি ও জামাত যাই বলুক, প্রফেসর ইউনূস সরকার অনড় অবস্থানে আছে। দর্শক, শত দুঃখের খবরের মধ্যে এটা একটা সুখবর। আমি জানি আমাদের দর্শকরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে একটা সময় পার করছেন, জামাত ইসলামীর প্রতি হতাশ হয়েছেন, যে জামাতের প্রতি আপনার ট্রাস্ট রাখতেন, যে জামাত একমাত্র দেশপ্রেমিক শক্তি মনে করতেন, সেই জামাত এখন অনেকটা ম্যানেজড হয়ে গিয়েছে, নির্বাচনী বড়ি খেয়েছে। এই জামাত এখন সংস্কার চায় না,
আপনার এটা স্পষ্ট বুঝতে হবে যে রোজার আগে নির্বাচন চাওয়া মানে সংস্কার না চাওয়া। জামাত এখন নির্বাচন চায় মারা খাওয়ার রাস্তায়, তো এতে হতাশ আপনারা। অনেকে লজ্জায়, অনেকে বলছেন যে লজ্জায় ফেলে দিল আমিরে জামাত আমাদেরকে, রাইট? টোটাল জামাতকে লজ্জায় ফেলে দিয়েছে, এর মাসুল জামাতকে দিতে হবে ডেফিনেটলি। তো দর্শক, এই জায়গায় ডক্টর ইউনূস সরকার সঠিক অবস্থানে আছে। এর মানে বিএনপি জামাত তারা সংস্কার ছাড়া ডিসেম্বর নির্বাচন চায় আর ডক্টর ইউনূস নির্বাচন দিয়ে চলে যাবে, বিষয়টা এরকম নয়। অর্থাৎ বিএনপি জামাত একসাথে হয়ে চাইলেও টেনশনের কিছু নেই, ডক্টর ইউনূস আগের অবস্থানে আছেন। ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে সর্বশেষ বার্তা স্পষ্ট, আগে যা বলা হয়েছে ওটাই। তো জামাতের অবস্থান পরিবর্তন করেছে, এর ফলে বিএনপির দাবি মেনে নিবে এটা হওয়ার কোনো কারণ নেই। নির্বাচন ডক্টর ইউনূস আগে যেভাবে বলেছেন সেভাবে, কি সেটা যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, আর তাও হতে হবে কনসেনসাসের ভিত্তিতে। আর কনসেনসাস মানে সাপোজ এখন বিএনপি যেমন কনসেনসাস হয়েছে, কিন্তু এনসিপি চরমনায় তারা ভিন্ন মাত্রায় আছে। তো এনসিপি চরমনায় যদি আলাদা থাকে, তাদেরকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব, এনসিপিকে বাদ দিয়ে কোনো নির্বাচন বাংলাদেশে সম্ভব নয়। অতএব দর্শক, বিএনপি জামাত ঐক্যবদ্ধ হলেও একটা জিনিস মনে রাখবেন, ঈদের পর আন্দোলন আর রোজার আগে নির্বাচন এটা বাংলাদেশে কখনো হয় নাই, হবে না। এগুলো ফাও কথা। আমিরে জামাতের যে রোজার আগে নির্বাচন, এটা ফাও কথা, এগুলো হবে না, কোশ্চিন কারো হবে না, লিখে রাখেন। এই সামনের বছর রোজা যখন শুরু হবে, এক রোজায়, তখন আমি আবার ইনশাআল্লাহ আল্লাহ বাচ্চারা ভিডিও বানাবো। কই পয়লা রোজার আগে আমির জামাত একবার জোর দিয়ে বলেছেন, রোজার আগে বলতে পহেলা রমজানের আগামী পহেলা রমজানের আগে, এইরকম অতি উৎসাহীভাবে বলেছেন। আমি আগামী পহেলা রমজানে ভিডিও বানাবো। আজকে ঘোষণা দিলাম যে নির্বাচন হবে না, ডক্টর ইউনূস সংস্কার করবেন, কারণ জনগণ সংস্কার চায়, পূর্ণ সংস্কার করবেন। বাংলাদেশের এখানে স্পষ্টভাবে আসিফ নজরুল ক্লিয়ার করেছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে, এবং এর ফলেই বিএনপি অসন্তুষ্ট হয়েছে। ডক্টর ইউনূসও ক্লিয়ার করেছেন বিএনপিকে যে নির্বাচন আগে যেটা বলেছে ওটাই, নতুন কিছু না বাবা। 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হবে, আইন উপদেষ্টা না, রোজার আগে হওয়ার সম্ভাবনা নেই। ওই আমির জামাতের যে ঝড় বৃষ্টি থিওরি, ওগুলো ডক্টর ইউনূস সরকার বনেন নাই। জুনের মধ্যেই, আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনে ভোট হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, নির্বাচন কোনোভাবেই জুনের পর হবে না। এই সময়ের মধ্যে যত তাড়াতাড়ি পারে নির্বাচন দিতে চায় সরকার। একটু বলতো যে না না না, এটা রোজার আগেই আমরা করার চেষ্টা করবো, কারণ রোজার পর তো ঝড় বৃষ্টি শুরু হবে, আর নির্বাচন তো সাধারণত শীতের দিনই হয়। কই তা তো বলে নাই। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক নিয়ে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিএনপি দেশ সংস্কারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক, খোলামেলা পরিবেশে বিএনপি নেতাদের সাথে কথা হয়েছে। আর এটা তো বলবেই, বিএনপি কি তো আর বলবে না যারা সংস্কার চায় না। তবে কি চায়, কত পার্সেন্ট চায়, কোনটায় বিরোধিতা করছে, এগুলো সব ওয়েবসাইটে আসবে, এবং অলরেডি কিন্তু সামনে এসেছে। সংবিধান সংস্কার 1%ও চায় না। অর্থাৎ দেশ সংস্কার কতটা আন্তরিক এটা তো আমরা বুঝি। এর আগে দুপুর 12 আর প্রধান উপদেষ্টাও নানান বিষয়ে কথা বলেছেন বিএনপির সাথে। বিএনপির যত প্রশ্ন সবগুলো উত্তর সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যে মামলা প্রত্যাহার এখনো কেন হচ্ছে না, জবাব দেওয়া হয়েছে যে এর চেয়ে কি দ্রুত কি মামলা প্রত্যাহার সম্ভব, সবকিছু হিসাব নিকাশ করে দেখিয়ে দিয়েছেন। এরপরে নির্বাচনের রোডম্যাপ এখনো কেন দেওয়া হচ্ছে না, দ্বিতীয় সমস্যা কি, এরকম কথা বলছে। ঠিক আছে, নির্বাচন জুনে হোক, তো রোডম্যাপটা তো দেওয়া যায়, তো কেন এখন রোডম্যাপ ক্লিয়ারলি দেওয়া সম্ভব নয় ঐক্যমতের ভিত্তি, ঐক্যমত ছাড়া? এটাও প্রফেসর ইউনূস সরকার কনভিন্স করেছে বিএনপিকে যে রোডম্যাপ দিব কি শুধু আপনাদের কথায়, আপনার সবাই ঐক্যবদ্ধ হন, জুলাই চার্টার হোক, তার ভিত্তিতে আমরা দিতে পারি। মানে বিএনপি যতগুলো প্রশ্ন নিয়ে গিয়েছিল ডক্টর ইউনূস সরকারের কাছে, সবগুলোর উত্তর সরকার দিয়ে দিয়েছে। তো দর্শক, এ থেকে বোঝা যায় যে বিএনপি জামাত যারা যাই বলুক, ডক্টর ইউনূস আগের অবস্থানে আছেন, আগের অবস্থানে থাকবেন। বিএনপি জামাতের কথায় ডক্টর ইউনূস নড়বেন না, বরং তাদের নির্বাচনী যে আগের পরিকল্পনা সংস্কার নিয়ে সেই জায়গায় থাকবেন, আমরা বিশ্বাস করি। জনগণ ডক্টর ইউনূসের সাথে আছে। প্রফেসর ইউনূসের ব্যাপারে অনেকে দাবি করছেন উনি তো ভালোই দেশ চালাচ্ছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে সবচেয়ে সফলভাবে দেশ চালাচ্ছেন, তাহলে কি ওনার আসলে লম্বা সময় থাকা উচিত কিনা? প্রশ্ন হচ্ছে, দেশের মানুষ চাইলে থাকবে, সকল রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে যদি চায় তাহলে সে থাকবে। তো তার থাকা না থাকার গ্রহণযোগ্যতা, ন্যায্যতার জায়গা হচ্ছে অংশীজনরা কি মনে করে। অংশীজন কারা? বাংলাদেশের রাজনৈতিক দল, ছাত্র সমাজ, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, পেশাজীবীরা,
এই যে টোটাল অংশীজনরা আছে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, একটা পরিবর্তন করেছে, তারা সবাই মিলে যদি চায় প্রফেসর ইউনূস 6 মাস থাকবে, 6 মাস থাকবে। যদি আরও 1 বছর থাকতে চায়, জুন মাস পর্যন্ত আগামী বছরের সবাই মিলে চায়, তো জুন মাস পর্যন্ত থাকবে। যদি সবাই মিলে চায় যে এটা আরও বেশি থাকা দরকার, আরও বেশি থাকবে। যদি সবাই মিলে চায় যে আগস্টের 5 তারিখে নির্বাচন দিতে হবে, তাহলে আগস্টের 5 তারিখে নির্বাচন দিতে হবে। মোদ্দা কথা হচ্ছে, যত সফল রাষ্ট্রপতি রাষ্ট্রনায়কই হন না কেন, তাকে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণকে প্রতিনিধিত্ব করে এমন লোকদের মতামতের ভিত্তিতে তাকে ক্ষমতায় থাকতে হবে। এবং অংশীজনরা যদি একমত হতে না পারে, এমন সিচুয়েশন যদি তৈরি হয়, অনেক সময় আমাদেরকে এই প্রশ্ন করছে যে ধরেন কয়েকজন বললো যে আগস্টে নির্বাচন দিয়ে দেন, কয়েকজন বললো যে না ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেন, কয়েকজন বললো যে না, যেহেতু আপনি বলেছেন আগামী বছর জুন পর্যন্তই থাকেন, তাহলে এইটার ব্যাপারে সরকার সিদ্ধান্ত কীভাবে নেবে? সরকারের সিদ্ধান্ত নেবার দ্বিতীয় গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে গণভোট। আপনি রেফারেন্ডামে চলে যাবেন, রেফারেন্ডামে মতামত দিবেন, জনগণের মতামত নেন। আপনি কি আগস্টে নির্বাচন চান, ডিসেম্বরে নির্বাচন চান, ফেব্রুয়ারি মার্চে নির্বাচন চান, আগামী জুনে নির্বাচন চান, না আরও পরে নির্বাচন চান, অথবা কখন নির্বাচন চান, আপনি লিখে দেন ওখানে কাগজ কলমে। দেখেন মানুষ কি বলে, এবং মানুষের মতামতের উপর ভিত্তি করে সবাই সিদ্ধান্ত নিতে হবে। মোদ্দা কথা হচ্ছে, কে কতদিন ক্ষমতায় থাকবে এটা মতামতের ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে সবার সাথে পরামর্শ করে প্রয়োজনে গণভোটের মাধ্যমে এই সিদ্ধান্তে আমাদেরকে আসতে হবে। বাংলা নববর্ষকে ঘিরে গত ফ্যাসিবাদের আমলে আমরা কতগুলো উদ্ভট প্র্যাকটিস দেখেছি। তার ভিতরে একটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার নামে এক হিন্দু ধর্মের বিভিন্ন প্রতিকৃতিকে সামনে নিয়ে আসা, পূজনীয় করে ফেলা। হিন্দু ধর্মের ভাই বোনরা তাদের ধর্মবিশ্বাস মোতাবেক মূর্তি বানাবেন, পূজা করবেন, তার যে যা যা করণীয় তার ধর্ম মোতাবেক শতভাগ করবেন। এই শতভাগ করবার জন্য এই রাষ্ট্রের নাগরিক আকারে, অংশীজন আকারে, দল আকারে, রাজনৈতিক কর্মী আকারে আমাদের যার যা করবার দরকার সব কিছু আমরা করব। যেভাবে গণ অভ্যুত্থানের পক্ষে আমরা সবাই মিলে আলেম ওলামায়ে কেরাম, ইসলামী দল, তাবলিগ, তারপরে মাদ্রাসার ছাত্ররা মিলে মন্দির পাহারা দিয়েছি, আমরা রাত করে করে রোটেশন করে করে মন্দির পাহারা দিয়েছি, গির্জা পাহারা দিয়েছি, ঠিক এইভাবে হিন্দু ধর্মে সকল বিশ্বাস মোতাবেক তারা তার ধর্ম পালন করবে। কিন্তু সেটা সার্বজনীন, সেটা সবার, সেটা বাঙালির, এবং বাঙালি মুসলমানও এখানে অংশগ্রহণ করতে হবে। এই ধরনের একটা সাংস্কৃতিক, একটা কালচারাল ফ্যাসিবাদ আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে গত 6 দশক ধরে। 60-এর দশক থেকে শুরু হয়েছে এই কাজগুলো। এবং এটা করতে গিয়ে যেটা হয়েছে, পহেলা বৈশাখটা এই মাটির সবার মানুষের একটা অংশগ্রহণের জায়গা ছিল। চৈত্র সংক্রান্তির মেলা, সেটা হিন্দুদের উদ্যোগে হইতো, কিন্তু আমরা তো সে মেলায় গেছি, আমরা সেখানে গিয়ে চরকিতে চুটতাম ছোটোবেলায়। তারপরে এখনও গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতে আপনার চৈত্র সংক্রান্তির মেলা আছে। বৈশাখের হালখাতা খোলা, এটা একটা কমন প্র্যাকটিস ছিল। এবং যেহেতু বড় বড় ব্যবসায়ীরা বাজারে হিন্দুরা ছিলেন, তারা এই প্র্যাকটিসটা করতেন, কোনো সমস্যা নেই, তারা করবে, মিষ্টান্ন ভোগ করবে, ওখানে সৃষ্টি করে নতুন হালখাতা করতো, এগুলো ফাইন, কোনো কিছু করবেন। কিন্তু কোনো পার্টিকুলার উদযাপনকে সার্বজনীন আকারে চাপিয়ে দেওয়াটার এই আয়োজনটা আমাদের দেশের মানুষ ভালোভাবে নেয় নাই। মঙ্গল শোভাযাত্রা নামে একটা জিনিস চালু করা হইলো, যেটা আসলে অরিজিনালি ছিল না। এটা ছিল আনন্দ শোভাযাত্রা, ছিল আনন্দ র্যালি ছিল। আপনি বৈশাখের র্যালি করেন না, সিম্পলি নববর্ষের র্যালি বলে একটা র্যালি করেন না, সবাই দেখবেন সেখানে আসবে। কিন্তু যখনই আপনি মঙ্গলের আশ্রয় নেওয়ার প্রশ্ন আসবে, আপনি যখন সূর্যোদয়ের সাথে সাথে সূর্য দেবতার পূজা করে তাকে ওয়েলকাম করে গান গাইবেন, এইটা অনেকের কাছে ভালো লাগবে না, এটা বাঙালি মুসলমানের কাছে ভালো লাগবে না। এর মানে সে এইটা না যে সে বাংলা নববর্ষের বিপক্ষের লোক। এই সিম্পল জিনিসগুলো, এই কালচারাল ফ্যাসিবাদ আমাদেরকে সার্বজনীন আকারে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা বারবার বলেছি, আমাদের নববর্ষ উদযাপনটাকে সবার করেন। সবার কীভাবে করবেন? ঢেকিকে সামনে নিয়ে আসেন। ঢেকিতে পার পেরে, আমরা ছোটোবেলায় পার পেরেছি না? ওটা ঢেকি মুসলমানের বাড়িতেও ছিল, হিন্দুর বাড়িতেও ছিল। আপনি গ্রামের এই চৈত্র বৈশাখের সব শাকসবজিকে নিয়ে আসেন। গ্রামের এই সময় তো কেউ গ্রামে গঞ্জে ইলিশ দিয়ে পান্তা ভাত খায় না। আমরা গ্রামের ছেলে বড় হয়েছি, গ্রামে তো কোনোদিন ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খায়নি। পান্তা ভাত খায় মানুষ মরিচ পোড়া দিয়ে, কাঁচামরিচ দিয়ে খায়, আলু ভর্তা দিয়ে খায়, ডিম ভাজি দিয়ে খায়। অতএব এই শহরের এই ধরনের ফাতরামি, ফাইজলামি বন্ধ করেন। এগুলো নাই তো গ্রামে। আপনি যদি এটা আমার আচরণকে, আমার ট্র্যাডিশনকে, আমার ঐতিহ্যকে তুলে ধরতে চান, এটা সত্যতার সাথে করেন। এটাকে বাকাবাস করছেন কেন? ইলিশ মাছ হচ্ছে এই রাষ্ট্রের সবচেয়ে ধনী লোকের একটা খাবার, সেটাকে আপনি বলছেন আপনি সার্বজনীন। তাহলে ওই দিক থেকে আপনি একটা অন্য ধর্মের পূজনীয় জিনিস চাপিয়ে দিচ্ছেন। ইলিশ মাছ খাওয়ানোর না আপনি একটা বুর্জুয়া ধনী লোকের প্র্যাকটিসকে গরিব মধ্যবিত্তের উপর চাপিয়ে দিচ্ছেন। তাহলে এটা সার্বজনীন কেন হচ্ছে? আপনি সার্বজনীন করবার চেষ্টা করছেন না তো। তাহলে সার্বজনীন করতে হলে কী করতে হবে? ওই যে ছেলেটা বলেছিল যে জাতীয় মাছ কোনটা বলছে না, সে বলছে হলে পাঙ্গাস মাছের কথা বলছে। সে মনে করে যে তেলাপিয়া মাছ হচ্ছে বাংলাদেশের জাতীয় মাছ, কারণ মাছের বাজারে এটাই সবচেয়ে সস্তা গোশতওয়ালা মাছ, যেটা 160 টাকা 180 টাকা কেজিতে পাওয়া যায়। অতএব পান্তা পিয়া করেন। তেলাপিয়ার পিয়া দিয়ে দেখলাম কেউ কেউ বলছে পান্তা পিয়া করেন। এই কোয়ান্টাম মেডিটেশন থেকে দেখলাম বিভিন্ন জায়গাতে আয়োজন করছে এবং খুব সস্তায় তারা করছে। আপনি তো ভাই গরিব মানুষকে রিপ্রেজেন্ট করতে হবে। এটাকে যদি আপনি সার্বজনীন করতে চান, আপনি সার্বজনীন করতে চাইলে আমার মোটর শাক, আমার আলুর শাক, আমার কলমি শাক, আমার পান পাতা, এগুলোকে তুলে ধরেন। আপনি আমার একতারা, আমার লালন, আমার হাসন রাজাকে তুলে নিয়ে আসেন। এখানে কেন কনসার্ট হবে? এখানে ব্যান্ড সঙ্গীত কেন বাজবে? আপনি করছেন পহেলা বৈশাখ, কিন্তু আপনি আয়োজন করছেন হচ্ছে ওয়েস্টার্ন হেভি মেটালের কনসার্ট আয়োজন করছেন কেন? এটা তো বৈশাখের সাথে যায় না। তাহলে আপনি ঘুড়ি কিনে আসেন না কেন?
আমার সেই ঘুড়ি উৎসব ছিল, এই সময়টাতে আমরা কি প্রচণ্ড ঘুড়ি কাটাকাটি করতাম। আপনি জব্বরের বলি খেলা নিয়ে আসেন, আপনি মোরগ লড়াই নিয়ে আসেন, আপনি কুস্তি নিয়ে আসেন, আপনি ওই যে হাডুডু খেলতাম আমরা এই মৌসুমে, আপনি হাডুডুকে নিয়ে আসেন, আপনি এই যে সাঁতার প্রতিযোগিতা নিয়ে আসেন বুড়িগঙ্গা বিভিন্ন জায়গাতে যেখানে পানি পরিষ্কার, আপনি সেই কম্পিটিশনটা করেন, আপনি এই যে লাঠি খেলা নিয়ে আসেন। অতএব যা কিছু আমার গ্রামের, যা কিছু আমার এই বাঙালির, আমার হাজার বছরের সংস্কৃতি, সেটাকে আপনি জেনুইনলি অর্গানিক পন্থায় তুলে নিয়ে আসেন। যেগুলো আমার না সেগুলো বাদ দিয়ে দেন, জোর করে চাপায়া দিয়ে না। চাপায়া দিয়ে যে লাভ হয় না, হাসিনার 16 বছরের অত্যাচার নির্যাতন এটার প্রমাণ। অত সেটাকে ভুলে যাবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাকে বলছি, আপনাদের গুটিবাজি কিন্তু আমরা বুঝি যে আপনারা এইখানে বৈশা কলকাতার পলিটিক্স করেন, দিল্লির পলিটিক্স করেন। আপনাদের এই বকাবাস কলকাতার রাজনীতি করা বন্ধ করেন, কালচারাল ফ্যাসিবাদের দুষ্টামি বন্ধ করেন। আমরা হাসিনার রাজনৈতিক চরিত্রচ্যুত বুঝে ফেলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বাটপাড়িও আমরা বুঝতেছি। অতএব চারুকলা কেন্দ্রিক এই যে পুরো সুশীল যে নাগরিক সমাজ ডেভেলপ করছে কলকাতার, মাথা দিয়ে চিন্তা করে দয়া করে বের হয়ে আসেন। এটা বাংলাদেশ না, এটা কখনো গ্রহণযোগ্য হবে না। অতএব গ্রহণযোগ্য করতে চাইলে আমার মাটিতে ফিরে যান, আমার মাটিকে রিপ্রেজেন্ট করেন। এটাই হচ্ছে আমাদের পহেলা বৈশাখকে সার্বজনীন করা। শেখ হাসিনার একটা মূর্তি বানাইছিল, এই মূর্তিটা জ্বালায় টালায় দিচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এটা আদৌ বানানো দরকার ছিল কিনা, কারণ এটার মাধ্যমে আসলে কী রিপ্রেজেন্ট করা হয়। তো সেটা আপনারা বিবেচনা করবেন। যারা জ্বালাই দিচ্ছে তারা দেখলাম তারা প্রতিবাদ করেছে, তদন্ত কমিটি হয়েছে, তদন্ত করুক। আবার ভিন্ন আমেজে বিভিন্ন উদ্যোগে চেষ্টা করা হচ্ছে এটাকে আবার তৈরি করার, এটা তারা দেখবে। এখন আমাদের মূল মুদ্রা কথা হচ্ছে যা কিছু বাঙালি মুসলমানের, বাঙালি হিন্দুর, বাঙালি বৌদ্ধর, বাঙালি খ্রিস্টানের সব কিছু এই মাটির, এটাকে তুলে নিয়ে আসেন, যেখানে কারো কোনো বৈচিত্র্য থাকবে, ভিন্নতা থাকবে, কিন্তু কোনো সমালোচনা থাকবে না, কোনো অপমান থাকবে না, কেউ কাউকে হেয় করছে, ছোটো করছে, এমনটা থাকবে না। একটা এই বিনিয়োগ সম্মেলনের সময় একটা আলোচনা এসছে যে অনির্বাচিত সরকারের সময় আসলে কোনো ব্যবসায়ী গোষ্ঠী আসলে বিনিয়োগ করবে কিনা, সেই বাস্তবতা আসলে আছে কিনা, এবং শুধুমাত্র নির্বাচিত সরকার হলেই কি বিনিয়োগ হবে কিনা। প্রশ্ন হচ্ছে, নির্বাচিত সরকার তো বাংলাদেশে এর আগে অনেকবার ছিল। নির্বাচিত সরকার সময় কি আমাদের বিনিয়োগে একেবারে ভরে গেছে, একেবারে নদী নালায় সব শুধু বিনিয়োগে মানে সুজলা সফলা শস্য শ্যামলা হয়ে গেছে? না, হয়নি তো। দ্বিতীয়ত হচ্ছে, আওয়ামী লীগের সময় নির্বাচিত অনির্বাচিত দুটো সময় ছিল, কই বিনিয়োগ তো আসে নাই। এখন প্রশ্ন হচ্ছে যে বিনিয়োগ আবার একদলীয় সরকারের যেসব দেশে আছে এইসব দেশেও কিন্তু বিনিয়োগ হয়। চায়নাতে মানুষ বিনিয়োগ করছে না, চায়নাতে গণতন্ত্র নাই, চায়নাতে নির্বাচিত সরকার নাই, তাহলে চায়নায় কেন মানুষ বিনিয়োগ করছে, চায়নায় কেন ব্যবসায়ীরা যাচ্ছে? তাহলে মাথায় রাখতে হবে যে ব্যবসায়ীরা, বিনিয়োগকারীরা যেটা চিন্তা করে সেটা হচ্ছে আসলে আমার মুনাফা করার বাস্তবতা আছে কিনা। তার কাছে এটা ইম্পর্টেন্ট না যে বাংলাদেশে কী ধরনের সরকার আছে, সে নির্বাচিত কিনা, সে গণ অভ্যুত্থানের পক্ষে কিনা, সে গণ অভ্যুত্থানের বিপক্ষে কিনা, সে নতুন করে বাংলাদেশকে একটা দূষণের জায়গাতে নিচ্ছে কিনা, বাংলাদেশকে সে কোথায় দেখতে চায় আগামী 20-30 বছর, এগুলো তার কাছে গুরুত্বপূর্ণ না। তার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি এখানে বিনিয়োগ করব, বিনিয়োগের নিরাপত্তা আছে কিনা, আমি এখানে বিনিয়োগ করব, বিনিয়োগ করার পরে এটা বিক্রি করতে পারবো কিনা, এই মালটা আমি বেচতে পারবো কিনা লোকাল মার্কেটে, স্থানীয় বাজারে, এবং এখান থেকে আমি রপ্তানি করতে পারবো কিনা। এইটা হচ্ছে তার বিবেচ্য বিষয়। সেটা নির্বাচিত সরকার, অনির্বাচিত সরকার, কোনো সরকারের আমলে এইটা গ্যারান্টি দেওয়া যাবে না। বিনিয়োগ বান্ধব পরিবেশটা হচ্ছে অন্য একটা বাস্তবতা। এটা নির্বাচিত সরকারের সময় থাকতে পারে, অনির্বাচিত সরকারের সময় থাকতে পারে। ইটালিতে যান, ইটালিতে দেখবেন যে প্রতি 2 বছর 2.5 বছর পর সরকার ভেঙে যায়, লম্বা সময় সরকার না। ইউরোপের বহু দেশে, লুক্সেমবার্গে, বেলজিয়ামে আপনি গেলে দেখবেন যে লম্বা সময় ধরে সেখানে তত্ত্বাবধায়ক সরকার চলছে, কেউ না কেউ দায়িত্ব নিয়ে দেশটাকে চালাচ্ছে, কিন্তু নির্বাচিত সরকার নাই, কিন্তু দেশে সব কিছু ঠিকমতো চলছে। অতএব সেই বাস্তবতা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে যে মুদ্রা কথা হচ্ছে বিনিয়োগকারীদের যে মুনাফা তৈরি করবার জায়গা সেটা আছে কিনা। বাংলাদেশে দেখেন স্কয়ার এক্সাম্পল দিই, সে প্রতি বছর কয়েকশো কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা তার এক্সট্রা প্রফিট হয়। এই টাকাটা সে বাংলাদেশে পর্যন্ত বিনিয়োগ করার তার কোনো জায়গা নাই। সে এখন কেনিয়াতে ফার্মাসিউটিক্যাল কোম্পানি করেছে, বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে করেছে, প্রপার প্রসেস ফলো করে ন্যায্যভাবেই সেটা করেছে। তাহলে সে কেন করছে? কেন সে 500 কোটি টাকা, 800 কোটি টাকা, 1000 কোটি টাকা বাংলাদেশের মার্কেটে বিনিয়োগ করতে পারছে না? কারণ বিনিয়োগ করবার কোনো জায়গা নাই, বিনিয়োগ করবার মতো নিরাপত্তা নাই। বিনিয়োগ করলে পরে তার যে পুঁজি এবং মুনাফা ফিরে আসবে তার কোনো নিশ্চয়তা নাই। অতএব সেই বাস্তবতাটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আসলে সেটা আমরা তৈরি করতে পারছি কিনা। তা না হলে যেটা হবে, বিদেশি বিনিয়োগকারী তো দূরের কথা, আপনি দেশি বিনিয়োগকারীদের কি পাবেন না কদিন পরে। এই রিয়েলিটিটাকে আমাদেরকে মাথায় রেখে আমরা যে চ্যালেঞ্জগুলোর কথা বললাম সেগুলো আমাদেরকে দেখতে হবে যে কিভাবে আমরা সেই বিনিয়োগের পরিবেশ তৈরি করতে পারি, আস্থা তৈরি করতে পারি। যে বাংলাদেশে এখন চিরামুড়ি পর্যন্ত বিগ কোম্পানিগুলো দেখবেন, প্রাণ, রহিম আফরোজ, তারা চিরামুড়িটা পর্যন্ত প্যাকেট করে বিক্রি করছে। চিরামুড়িটা কেন ব্যবসাতে নিয়ে আসবে সেই ফরম্যাটে? চিরামুড়ির ব্যবসা তো অন্য একটা জেনারেশন, অন্য একটা টাইপের লোকরা করে, হকাররা করে, ফেরিওয়ালারা করে, টং দোকানে করে। তাহলে কর্পোরেটরা কেন করছে? কর্পোরেটরা করছে 2 কারণে। কারণ এই বড় বড় ব্যবসায়ীদের আসলে ব্যবসা করার মতো আর কোনো জায়গা নাই, ক্ষেত্র নাই। এখন সে চিরামুড়িতে হাত দিচ্ছে। ক্ষতি যেটা হচ্ছে, প্রান্তিক যে ব্যবসায়ীরা আছে যারা গ্রামে গঞ্জে ছোটোখাটো ব্যবসা করে খাইতো, এগুলোকে কেন্দ্র করে তারা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা আসলে বোধ করছে যে আসলে আমরা বেকার হয়ে গেছি,
যেভাবে ধরেন তাঁত, গার্মেন্টস হওয়ার পরে যেটা হয়েছে, তাঁত শিল্পীরা বেকার হয়ে গেছে, এই বড় বড় দর্জিরা তাদের ব্যবসা খেয়ে ফেলেছে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে ব্যবসার এবং বিনিয়োগের নিজস্ব সম্ভাবনা, প্রস্তুতি, চ্যালেঞ্জকে নিজস্ব মানদণ্ডে অ্যাড্রেস করতে হবে। এটা নির্বাচিত অনির্বাচিত সরকারের কোনো বাস্তবতা নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি নোবেল বিজয়ী ফখরুদ্দিনের মতো আপনাকে অপমানজনকভাবে বিদায় করতে চাই না। তাই বলতে চাই যে সংস্কার করে আর নির্বাচন পেছানোর অপচেষ্টা করবেন না। কোন রাজনৈতিক দল নির্বাচনকে ভয় পেয়ে তারা বলছেন আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। আরে এই স্থানীয় নির্বাচনের জন্য কি 16 বছর বিএনপি এবং রাজনৈতিক দলগুলো রাস্তায় রক্ত দিয়েছে? এই স্থানীয় নির্বাচনের জন্য কি 16টি বছর সারা বাংলাদেশের মানুষ আন্দোলনে অংশ নিয়েছে? আমরা চাই জাতীয় সংসদের নির্বাচন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি নোবেল বিজয়ী ফখরুদ্দিনের মতো আপনাকে অপমানজনকভাবে বিদায় করতে চাই না, আপনাকে সম্মানের সাথে বিদায় জানাতে চাই। তাই নির্বাচন দিন, নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। দেখছি এই সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। ব্যাংকিং ব্যবস্থার অবনতি, সারা দেশে চুরি ডাকাতি রাহাজানিতে ভরে গেছে। বিদেশি বিনিয়োগ শূন্যের কোঠায়। সকল রাষ্ট্রগুলো অপেক্ষা করছে নির্বাচিত সরকার আসবে, তারা এই দেশে বিনিয়োগ করবে। নির্বাচিত সরকার ছাড়া সমৃদ্ধি, গণতন্ত্র, ন্যায় বিচার, মানবাধিকার কোনোটাই প্রতিষ্ঠিত হবে না। তাই বলতে চাই, নির্বাচন চাই দেশের জন্য, মানুষের জন্য। শেখ হাসিনা বলতেন আগে উন্নয়ন পরে গণতন্ত্র। মানেটা কি জানেন? আগে লুটপাট তারপরে গণতন্ত্র। ওই লুটপাট করতে করতে বাংলাদেশ দেউলিয়া। আর এখন দেখছি এই সরকারের ভেতরে এবং বাইরে ষড়যন্ত্রকারীরা বলছে আগে সংস্কার পরে নির্বাচন। এই সংস্কার কিসের সংস্কার? যদি সংসদ না থাকে এই সংস্কারের বৈধতা কে দেবে? আমরা স্পষ্ট বলে দিয়েছি, একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য যেটুকু প্রয়োজন ওইটুকু সংস্কার করবেন। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5 আগস্টের পরবর্তী সময়ে মিরপুরের নিখিল ভাই হারিয়ে যাওয়ার পর মিরপুর সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যায়। আজকে বিকেলে মিরপুরে আবার উত্তাপ ছড়ানো শুরু করে দেয় জয় বাংলা স্লোগানে। মিরপুরের মধ্যে 4 থেকে 500 মানুষ জড়ো হয়ে জয় বাংলা স্লোগানে উত্তাল করে তোলে মিরপুরে। ব্যাপারটি বিভিন্ন সোর্স থেকে আমরা পেয়েছি। অনেকেই ব্যাপারটিকে হাস্যরস করছে, কিন্তু বাস্তবতা এটাই, সেখানে 50 জন থাকুক, 200 জন থাকুক বা 1000 জন থাকুক, কিন্তু সেখানে জয় বাংলা স্লোগান হয়েছে, সেটাই বড় কিছু। আস্তে আস্তে করে সারা বাংলাদেশের মতো মিরপুরও জয় বাংলা স্লোগানে উত্তাল হয়ে গিয়েছে। গতকালকে হয়েছে সিলেটের মধ্যে বাইক শোডাউনের মাধ্যমে জয় বাংলা স্লোগান। এর আগের দিন হয়েছে ঢাকা বাড্ডায়, এর আগের দিন হয়েছে গোপালগঞ্জ। এভাবে করে সারা বাংলাদেশ জাগ্রত হয়ে যাবে। আওয়ামী লীগের কর্মীরা জয় বাংলা স্লোগানে উত্তাল ছড়াবে সকল জায়গায়। বাংলাদেশের অলিতে গলিতে এই আওয়ামী লীগের কর্মীরা একদিন জয় বাংলা স্লোগানে মুক্তিযুদ্ধের মতো প্রকম্পিত করে তুলবে। তারই ধারাবাহিকতায় আজকে বিকালে মিরপুরের মধ্যে উত্তাপ ছড়িয়েছে জয় বাংলা স্লোগান দিয়ে। আমি তো বলেছিলাম প্রথমে 10-12 জন করে মানুষ আসবে, তারপরে 50 জন হবে, তারপরে দল ভারী হয়ে 100-র উপরে ছাড়িয়ে যাবে। আওয়ামী লীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে রাজপথ উত্তাল করবে। তারই ধারাবাহিকতায় আজকে বিকালে কিন্তু 3 থেকে 400 মানুষ একসাথে জড়ো হয়ে মিরপুরের মধ্যে জয় বাংলা স্লোগানের উত্তাল ছড়িয়েছে রাজপথে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে, তাহলে সারা বাংলাদেশে সাধারণ জনগণ আমাদের সাথে একত্রিত হয়ে
রাজপথ দখল করবে এবং ইউনূস সরকারকে হটিয়ে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার প্রক্রিয়া তৈরি করবে। কারণ বিএনপিও এখন আওয়ামী লীগকে বাধা দিয়ে লাভ নেই। বিএনপি বুঝে গিয়েছে তাদের যে স্বার্থ হাসিল করা সেটা তারা করতে পারবে না, এ সরকার নির্বাচন দিবে না। এর থেকে ভালো আওয়ামী লীগের কাজ করে যাক, অন্তত আওয়ামী লীগের পেশারে হলো, আমাদের পেশারে হলো এ সরকার নির্বাচনটা একটু দিয়ে আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেয়। কিন্তু এই সরকার তো নাখোঁজ বান্দা, যতই প্রেশার আসুক, যতই আওয়ামী লীগের প্রেশার দেখ, যতই বিএনপির প্রেশার আসুক, এই সরকার শেষ পর্যন্ত দেখে সারবে, এই দুটা দলের সাথে ফাইট করবে, অন্তত নির্বাচন দিবে না। কারণ এই সরকার ভালো করেই জানে নির্বাচন দিলে তাদের এনসিপি একটা সিটও পাবে না এবং জামানত বাতিল হবে। বিএনপি ক্ষমতায় এসে প্রথমে ডক্টর ইউনূসের বিচার করবে, এনসিপি এই সমন্বয়কদের বিচার করবে, তো তাদের পালানোর পথ নেই। তাই তারা সর্বোচ্চ রিস্ক নিয়ে হলো ক্ষমতায় থাকবে এবং আওয়ামী লীগ এবং বিএনপি দুটা দলের সাথে ফাইট করবে। তাই বিএনপির জন্য ভালো হবে আওয়ামী লীগের কার্যক্রম চালিয়ে যাক, রাজপথ আওয়ামী লীগে উত্তাল করুক, বিএনপি কার্যকলাপ চালিয়ে যাক। শেষ পরবর্তী সময়ে যখন এই সরকার নির্বাচন দিবে না, তখন বিএনপি আওয়ামী লীগ একসাথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই সরকারের পতন ঘটাতে হবে। তা না হলে এই সরকার আরো ঘাড়ে বসে থাকবে, এই সরকারের পতন হবে না। তাই আওয়ামী লীগের কাজ করে দিতে হবে, বিএনপির উপর ভরসা করে কোনো লাভ নেই। আওয়ামী লীগ প্রত্যেক জায়গায় জয় বাংলা স্লোগানে মুখরিত করতে হবে, অলিতে গলিতে জয় বাংলা স্লোগান ছড়িয়ে পড়তে হবে, অলিতে গলিতে ঝুটিকে মিছিলের মাধ্যমে মিছিল আস্তে আস্তে বড় করতে হবে। এভাবেই করে 400-500 থেকে একদিন 1 থেকে 2000 মানুষের মিছিল হবে, 2000 মানুষ থেকে একদিন 20 থেকে 30,000 মানুষের মিছিল হবে, এরপরে 1 লক্ষতে ছাড়িয়ে যাবে। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি, এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা কি করতে পারে, এটা বাংলাদেশের সকল আপামর জনতা দলকে দেখিয়ে দিচ্ছে। আস্তে আস্তে করে বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এবং রাজপথের রাজনীতিতে ফিরে আসছে। আমি চাই এভাবে করে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ সংগঠিত হয়ে জয় বাংলা স্লোগানে মুখরিত করে তুলুক প্রত্যেকটি রাষ্ট্র। দর্শক ভিডিওটি ধন্যবাদ সকলকে শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটিতে নতুন করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।